সালাম আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা ফুলের আগ পর্যন্ত শেষ করেছিলাম, আশা করি সকলে বুঝতে পারছিলা। আমি তোমাদের স্বপ্নিল ভাইয়া আবার চলে এসেছি, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, তোমরা জানো। তো চলো আজকের ক্লাসে আমরা ফুলের আদ্য প্রান্ত একেবারে অটপসি করে ফেলবো। অটপসি মানে কি? তোমরা যারা এখন আছো, সামনে ডাক্তার হবা, তোমরা জানো পোস্টমর্টেম, ঠিক আছে, ময়নাতদন্ত, এটাকে কি বলে? অটপসি বলে। আচ্ছা চলো, ইনশাআল্লাহ আমরা ডাক্তার হবো সামনে। এখন আগে মেন পড়াটা শেষ করি। দেখো, ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলীর মধ্যে প্রথমে আমাদের আছে ব্রাক্ট। ব্রাক্ট কি? ঠিক আছে, সো ব্রাক্ট দেখো আমাদের ফুলের এমন একটা অংশ, মানে মেনলি ফুলের অংশ বলা যায় না। প্রথমত আমরা জানি যে কোনো একটা গাছ, ঠিক আছে, একটা গাছ প্রথমে কি হয়, মনে করো যে এই যে এরকম একটা গাছ ছোট আছে, ঠিক না? এটা গাছ যখন ছোট অবস্থা থাকে, তার থেকে যখন আবার বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন গাছের মনে করো কাণ্ডের এমন একটা অংশ, মনে করো পাতার মতো এমন একটা অংশ থাকে, যেটা থেকে আস্তে আস্তে সেটা ফুলে রূপান্তরিত হওয়ার পর্যায়ে পৌঁছায়। তো এই যে যে অংশটা থেকে ফুল বা পরবর্তীতে ফুলে রূপান্তরিত হবে এবং পরে ফুল থেকে আবার ফল হবে, এই অংশটাকে আমরা বলতেছি ব্রাক্ট। দেখো আমাদের বইয়ের মধ্যেও তাই লেখা আছে যে একটা মঞ্জরি পত্র। কি মঞ্জরি পত্র? দেখো, ক্ষুদ্রাকৃতির মঞ্জরি পত্র, পাতা বা পাতার মতো, ঠিক আছে, যেটা পরবর্তীতে কোনো ফুল বা মঞ্জরি জন্মে, যেটা থেকে সেটাকে আমরা ব্রাক্ট বা মঞ্জরি পত্র বলতেছি। ইভেন যে কোনো একটি ফুল যদি তৈরি হয়, ফুলের নিচে দেখবা একটি ব্রাক্ট টাকে একটু হইলেও আইডেন্টিফাই করা যায়। মনে করো এইটা একটা ফুল, তো ফুলের মধ্যে নিচের অংশে একটা ব্রাক্ট তুমি আইডেন্টিফাই করতে পারবা। আবার দেখবা নিচে এরকম ছোট ছোট আরেকটা ফুল গজানোর জায়গা তৈরি করে, পাতার মতো দেখতে হয় ছোট ছোট, সো সেটাকে ব্রাক্ট বলে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি। দেখো, ব্রাক্টের পরের স্তবককে ব্রাক্টের ন্যায় অঙ্গ থাকে, এই জন্য এটাকে ব্রাক্ট একটা ছোট থাকতে পারে, ব্রাক্টিউল। ব্রাক্টিউলের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, যে কোনো জিনিসের সাথে উল যখন থাকবে, এটাও তার ছোট ভার্সনকে বোঝায়। ঠিক আছে, দেখো উপ উপমঞ্জরি পত্র বলে। ঠিক আছে, সে এটা হয়। দেখো, সব ফুলে ব্রাক্ট ও ব্রাক্টিউল থাকে না। ঠিক আছে, সব ফুলে আসলে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আইডেন্টিফাই করাও যায় না, কারণ সেটা অন্য যেহেতু ফুলে রূপান্তরিত হওয়ার পরে সেটা একটা পূর্ণাঙ্গ ফুল থাকার কারণে সেটার মধ্যে আর আলটিমেটলি ব্রাক্টটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, সো অনেক ক্ষেত্রেই থাকে না যখন ফুলটা পরিপূর্ণ হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরে দেখো, আমরা এখানে আসি। দেখো, পুষ্পস্তবক, তো এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, কারণ মনে করো তোমাকে যদি আমি মানে ডেফিনেশন করতে চাই একটা মানুষকে, ঠিক আছে, সেটা তখন আমরা কি বলবো? যে তার দুটো চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে। ঠিক আছে, সো এই যে তার, এটা তো মানুষের একটা দৈহিক মেইন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরকম ভাবে ফুলের যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে ফুলের দেখো চারটা স্তবক আছে। স্তবক বলতে কি মেইনলি চারটা প্রধান পার্ট আমি বুঝাইতেছি। দেখো এখানে কি আছে, দেখো বলা হয়েছে চারটি স্তবক নিয়ে একটি পুষ্প গঠিত হয়। এখন কথা হচ্ছে, তাহলে এইটা একটা ফুলের আদর্শ অবস্থা আমি বলতে পারি, কিন্তু সবাই কি আদর্শ হইতে পারে? মনে করো একটা মানুষ জন্ম থেকে তার একটা হাত নিয়ে জন্মায় নাই, তার একটা হাত নাই, বা যে কোনো একটা আল্লাহর কারণ মানে ইচ্ছায় তার একটা অঙ্গ নাই বা এই হয়েছে, ঠিক আছে, সো নাই থাকতে পারে, তখন সে কিন্তু পরিপূর্ণ না। এরকম ভাবে আমাদের প্রকৃতি দেখা যায় সব ফুলের মধ্যেই চারটা স্তবক থাকবে এমনও না। তো মেনলি তাহলে আদর্শ কোনটা? চারটা স্তবক থাকে, তার জন্য আদর্শ আমাদের ক্যালিক্স। এখন ফার্স্টে আসি প্রথম স্তবকে, সেটা কি? ক্যালিক্স বা বৃতি। এই অংশটা কিসের অংশ? আমাদের ফুলের একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো, ফুলের বাইরের স্তবকটি হচ্ছে এই ক্যালিক্স। তাহলে ক্যালিক্সটা কোথায় থাকে? ফুলের বাইরের অংশে থাকে। ক্যালিক্সের প্রতিটি সদস্যকে বলা হয় সেপাল। এই জায়গাটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ এর জন্য, কারণ আমাদের যে চারটা স্তবক আমরা এখন পড়বো আর কি, তো প্রত্যেকটার জন্য তাদের নির্দিষ্ট একটা সদস্যকে, মানে একটা সিঙ্গেল পার্টকে কি বলা হয়, ঠিক আছে, সেটা এখানে আলাদা আলাদা নাম আমরা পাবো, যে নামগুলো আমরা ইন্টারভিউ ওঠার আগে কখনোই শুনি নাই। সো এই স্তবকের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সদস্য আছে, এবং আলটিমেটলি সবগুলো আমি তোমাকে আগে চিনাই, চিনানোর পরে কিভাবে তোমরা মনে রাখবা সেটাও টেকনিকও আমি ইনশাল্লাহ দিয়ে দিব তোমাদেরকে। দেখো, তো ক্যালিক্সের ন্যায় কোনো স্তবক থাকলে সেটাকে দেখো প্রতি সদস্য, আমি সরি, দেখো স্যাপাল বলে। এবার ক্যালিক্সের বাইরে দেখো, ক্যালিক্সের ন্যায় কোনো স্তবক থাকলে তাকে বলা হয় এপিক্যালিক্স। ঠিক আছে, সে কথাটা একটু খেয়াল রাখো যে নর্মালি আমরা এর আগেও তো পড়ে আসছি,
উপ মানে কি, যে নর্মালি তার মেইন অর্গানের সাথে যদি কোনো সাব অর্গান ওইটার মতো দেখতেই ছোট ছোট ক্রিয়েট হয়, সেটাকে আমরা এরকম উপ বলি আর কি। আচ্ছা, পরে দেখো করলা বা দলমণ্ডল। দলমণ্ডল তোমাদের সবচেয়ে যে অংশটাকে তোমরা চিনো সেটাই হচ্ছে দলমণ্ডল। কারণ কি বলতো, ফুলের সবচেয়ে বেশি তোমরা চিনো হচ্ছে পাপড়ি, ঠিক না? যে একটা ফুল নেয়া সেটা থেকে আস্তে আস্তে পাপড়িগুলো খোলা বা এটা আশা করি সবাই জানো। এরপরে দেখো তাহলে দলমণ্ডল গুলো কোথায় থাকে, দেখো এটাকে আমরা পড়ছি আমাদের যে ক্যালিক্স আছে এটা কিন্তু ফুলের বাইরের স্তবক ছিল। এখানে দেখো এইটা হচ্ছে ফুলের ভেতরের স্তবক, ঠিক আছে? করলা কি, করলা বা দলমণ্ডল বা পাপড়ি যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে ভেতরের স্তবক। ওকে, এখন দেখো এই যে আবার বলছিলাম এর প্রতিটি সদস্যকে দেখো বলা হয় প্যাটাল। আচ্ছা বলো তো তাহলে ক্যালিক্সের প্রতিটি সদস্যকে কি বলছি আমরা? এটাকে বলছি আমরা স্যাপাল এবং এটাকে বলতেছি প্যাটাল, ঠিক আছে? নামগুলো খুবই কাছাকাছি, প্রনাউন্সিয়েশন গুলা, সো একটু প্যাচ লাগতে পারে, সো আমরা একটু খেয়াল রাখবো এবং আলটিমেটলি আমরা সেই ট্রিক্সটা জানবো ইনশাল্লাহ। আগে সবগুলো একটু দেখে নিই। ওকে, পরে দেখো এস্টিভেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। আমাদের ফুলের ক্ষেত্রে ফুলের বিভিন্ন অংশগুলো কিভাবে সজ্জিত থাকবে তার উপর ভিত্তি করে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। দেখো আমাদের মুকুল অবস্থায়, মানে আমরা যেমন মানুষ জানি কি হয়, মানুষের একটা মানুষের নিষেক্রিয়া হওয়ার পরে মানুষের যে প্রথম লাইফ ফরমেশন হয় সেটা কি ভ্রূণ অবস্থায় থাকে একেবারে শুরুতে, ঠিক না? এরকম একটা ফুল যখন গঠিত হবে তার শুরুতে সে কি অবস্থায় থাকে? মুকুল অবস্থায় থাকে। দেখো মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো যেইভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে, ভালো মতো খেয়াল করো, মুকুল অবস্থায়, এই কথাটা কিন্তু খুবই দরকারি যে মুকুল অবস্থায় এটা হইতে হবে। কোন অবস্থায় আমরা সেই ক্লাসিফিকেশনটা করতেছি এটাও জানা দরকার। এরপর দেখো এস্টিভেশন, যে এটা হচ্ছে আমাদের সেই পুষ্পপত্র বিন্যাস। এখন এটা যদি আমরা ক্লাসিফাই করি কি কি ধরন পাচ্ছি দেখো। ওকে, ফার্স্টে আমাদের আছে ওপেন বা মুক্ত। তাহলে দেখো এক্ষেত্রে কি হয়, পরস্পর হতে এই যে বৃত্তাংশগুলা একটু দূরত্বে অবস্থান করে, এটা সুন্দর একটা চিত্র আমাদের বইয়ে দেওয়া আছে। দেখো এই যে প্রতিটা বৃত্তাংশ যদি আমরা এখানে ভালো করে খেয়াল করি, এখানে প্রতিটা বৃত্তাংশ একটা থেকে আরেকটা মিনিমাম একটা গ্যাপ মেনটেন করতেছে। এই যে দেখো গ্যাপগুলো, এইটা হচ্ছে আমাদের সেই চিত্র। এখন এই চিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের বইয়ের জন্য, কি বলে আমাদের বোর্ড পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে বাই এনি চান্স, তাহলে এই চিত্রটা তোমাদের রাখতে হবে। সো এই চিত্রটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখো। যদিও এটা থেকে কোশ্চেন আসাটা খুবই রেয়ার কেস, কারণ ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমরা জানি লাস্টে যে দুটো গোত্র আছে পোয়াসিয়া এবং মালবেসি, সো এই দুটো গোত্র থেকে বেশি কোশ্চেন আসে। বাট তারপরও দুইটা জিনিস থেকে কোশ্চেন আসতে পারে, এক হচ্ছে পুষ্প সংকেত, আরেকটা হচ্ছে এই যেটা। সো এইটার চিত্রটা ভালো করে খেয়াল রাখো। এটা চিত্র তখনই তুমি ভালো মতো খেয়াল রাখতে পারবা বা মনে রাখতে পারবা যখন এর বেসিকটা তুমি বুঝবা। তাহলে দেখো মুক্ত ক্ষেত্রে আমরা কি বলছি, ভালো করে বাংলা কথাটা খেয়াল করো, যে ওপেনের ক্ষেত্রে আমরা প্রতিটি পাপড়ি পরস্পর থেকে বেশ দূরে অবস্থান করে। দেখো দূরে অবস্থান করলো। এখন আরেকটা বড় বিষয় হচ্ছে এইটার উদাহরণগুলা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো এদের প্রান্ত স্পর্শ করবে না, এটাই মুক্ত, হ্যাঁ ভালো কথা। এরপরে দেখো গন্ধরাজ, সে কি, গন্ধরাজ হচ্ছে ওপেন বা মুক্ত। সো আমি আগেই বলছি নগ্নবীজি আবৃতবীজি একটা হচ্ছে উদাহরণ সমাহার বলতে পারো, বা একটা পুরো একটা আস্ত উদাহরণের বস্তাও বলতে পারো। তো সবগুলো উদাহরণ লাগে আমাদের এমসিকিউ এর জন্য, সো এটা অবশ্যই লাগবে এবং পরবর্তীতেও তোমাদের এগুলা অ্যাডমিশন বিভিন্ন জায়গাতে প্রয়োজন হয়। সো আমরা এখনই গুছাই ফেলবো সুন্দর করে, যাতে আমরা একটা কম্প্যাক্ট বই নিজের জন্য তৈরি করতে পারি। দেখো তাহলে এই মুক্ত যে আমাদের উদাহরণটা কি আছে, গন্ধরাজ, এটাকে আমরা কিভাবে মনে রাখবো, একটা সুন্দর ট্রিক্স আছে। দেখো আমরা যদি মনে করো বাজার থেকে একটা সুগন্ধযুক্ত ফুল কিনে নিয়ে আসলাম, ঠিক আছে, সো সুগন্ধযুক্ত ফুল কি হয়, যেটা যদি আমি রাখি কোথাও সেখান থেকে সুগন্ধ ছড়ানো শুরু করবে। কিন্তু যদি সেটাকে আমি ঢেকে রাখি, ঠিক আছে, তাহলে কি গন্ধটা আসলে তো ব্যাপন প্রক্রিয়ায় গন্ধটা সারা ঘরে ছড়াবে। এখন যদি ফুলটা ঢেকে রাখলাম তাহলে কি গন্ধটা ছড়াইতে পারবে, নাকি ওই যে ভিতরেই আটকায় পড়ে যাবে? অবশ্যই আটকা পড়ে যাবে, কারণ সে তো ছড়াইতে পারতেছে না। আবার যখন আমি ঢাকনাটা খুলে দিব বা মুক্ত অবস্থায় রাখবো তখন সে গন্ধটা ছড়াবে। তাহলে কি কোনো একটা জিনিস মুক্ত অবস্থায় থাকলে সে তার গন্ধ ছড়ায়, তাহলে সেই জন্যই এটা মুক্ত বা ওপেনের উদাহরণ হচ্ছে গন্ধরাজ। সো সুন্দর করে এটাকে এভাবে মনে রাখতে পারবা।
ওকে, পরে আসি। বৃত্তির এস্টিমেশনটা কোন ধরনের দেখো, জবা, জবার ক্ষেত্রে আমি পরে কথা বলতেছি। দেখো আমি তোমাদের জবারটা আরো সুন্দর করে মিলাই দিব যাতে ইজিলি সারা জীবন মনে থাকবে। ওকে, ভালভেটে আসো। ভালভেট মানে কি, প্রান্তস্পর্শী। খুব সুন্দর এবং সহজ কথা যে আমাদের যে বৃত্তিগুলো থাকবে একটা আরেকটার প্রান্তকে স্পর্শ করবে। কিন্তু দেখো ভালো করে খেয়াল করো, কিন্তু প্রান্তকে স্পর্শ করতেছি ঠিকই, কিন্তু একটা এটার উপরে উঠতেছে না, নিচেও যাচ্ছে না, মানে ওভারল্যাপ করতেছে না। এই বিষয়টা মাথায় রাখার মতো, কারণ বাকিগুলো ক্লাসিফিকেশন সেটার উপর বেসিস করতেছে। দেখো তাহলে ভালভেট হচ্ছে প্রান্তস্পর্শী। এক্ষেত্রে কি হয়, বৃত্তাংশ দেখো, বৃত্তাংশগুলো প্রান্ত একটির সাথে আরেকটি স্পর্শ করে। সুন্দর একটা চিত্র আছে দেখো আমাদের, দেখো প্রান্তস্পর্শী বা ভালভেট। এই যে দেখো আমাদের প্রান্তগুলো জাস্ট সুন্দর করে আস্তে করে স্পর্শ করতেছে, আর কিছুই না। ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট ওয়ানে আসি। দেখো, আচ্ছা নেক্সট ওয়ানে আসলে আমরা ওটার একটু উদাহরণটা দেখে আসি। ভালভেটের উদাহরণ দেখো কি কি আছে আমাদের, আকন্দ, বাবলা। এখন আবার জবাটা স্কিপ করতেছি, একসাথে দেখাই দিব। দেখো এটাকে ভালভেট, বাবলা এভাবে সরাসরি মনে রাখতে পারো, ভালভেট, বাবলা, আকন্দ। ঠিক আছে, ওকে। পরে আসি দেখো টুইস্টেড বা পাকানো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এবং সব জায়গার জন্য। কারণ কি বলতো, এটা জানি কেন ফেভারিট স্যারদের সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা টুইস্টেড বা পাকানোতে আসি। দেখো বৃত্তাংশগুলো কি করে, পাপড়িগুলো কি হয়, ভালো করে খেয়াল করো তো, একটি প্রান্ত অপরটি প্রান্তকে পরস্পর কি করে বলতো, ঢেকে রাখে। ভালো কথা। আমরা বিভিন্ন গিয়ার বা বিভিন্ন ধরনের দেখছি, ঠিক আছে, যে কি হয় বিভিন্ন গিয়ার গুলো দেখো কিরকম যদি থাকে। দেখো এটা চিত্রটা অনেকটা এরকম, এই যে ব্লেডের মতো না, যেগুলো দিয়ে বিভিন্ন করাত থাকে, বিভিন্ন কাঠের জিনিসপত্র কাটে, যে দেখো অনেকটা দেখতে এটা অনেকটা এরকম। আমাদের কি হয়, একটার প্রান্ত আর একটার প্রান্তের উপরে, এইটার প্রান্ত বা এটার প্রান্তের উপরে, এটার প্রান্ত এটার প্রান্তের উপরে। তোমরা আশা করি ভালো করে দেখতে পারতেছো কিনা, আমি জুম করে দিই। দেখো সবগুলোর ক্ষেত্রে কি হইতেছে, আমাদের একটারটা আরেকটার উপরে উঠতেছে এবং পরেরটা পরেরটার উপরে উঠতেছে। সো এই যে মেনটেনটা করতেছে এটা কি বলা হয়, টুইস্টেড বা পাকানো। ভালো করে খেয়াল করো, এই যে এখন থেকে আমাদের নতুন ধরনের একটা ক্লাসিফিকেশন, যে আগেরটার মধ্যে দেখো একটা ছিল মুক্ত, আর একটা প্রান্তকে স্পর্শ করছে, এখন একটা এটার উপরে উঠা পড়ছে। এখন এটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটাই কিন্তু পরেরটার উপরে উঠছে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে পাকানো। কিন্তু এইটার সাথে এগুলোর সাথে কিন্তু পরেরগুলোর সাথে কিন্তু প্যাচ লাগেও না। দেখো এইটার সবগুলা কিন্তু সবগুলোর উপরে উঠে নাই। এই যে সে হচ্ছে হতভাগা, দেখো তারে দুই সাইড থেকে চাপ দিয়ে নামাই দেওয়া হয়েছে, সে কিন্তু এইটারও, এটাও তার উপরে আছে এবং এইটাও তার উপরে আছে, পাপড়িগুলা বা বৃত্তাংশগুলা দেখো এটা এটার উপরে আছে, আর সে দুটোটারই নিচে। ওকে, সো একটার ক্ষেত্রে মাত্র এরকম দেখা গেছে, বাকি পুরাটাই কিন্তু কার মতো, টুইস্টেড বা পাকানোর মতো। জাস্ট একটা হতভাগা সে দুইটারই নিচে চাপা খাইছে, ঠিক আছে। সো এরকম হয় না যে দেখবা গ্রুপের মধ্যে ঘুরে ফিরা একজনই পথে সবচেয়ে বেশি, ঠিক আছে। তো যদিও যাদের সবচেয়ে বেশি ভালোবাসে আদর করে সেই সবচেয়ে বেশি পচে, ঠিক আছে। সো প্রত্যেক বন্ধু বান্ধব গ্রুপে এমন একজন থাকে। সো যাই হোক আলটিমেটলি দেখো, তো এই যে দেখো দুই দিক থেকে চাপ দেওয়া হলো এবং বাকি সবগুলোই দেখো সেম আবার মেনটেন করছে। কিন্তু এখানে আরেকজনও আছে, সে আবার দুইজনের উপরে উঠে পড়ছে। সো একটু খেয়াল করতে হবে যে কোনটার ক্ষেত্রে কি কি রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ওকে, পরে আসি, আমরা সবগুলো আস্তে আস্তে দেখবো, আগে এটার উদাহরণগুলো শেষ করে আসি। ওকে, উদাহরণ হচ্ছে জবাটা আবার স্কিপ করলাম, এখন জবাটা দেখাই দেবে ইনশাআল্লাহ, দাঁড়াও। আগে আচ্ছা ঠিক আছে, জবাটা আগে দেখাই আসি, পরে বলা যে ভাইয়া আপনি তো বলে যদি ভুলে যান। দেখো আমাদের ফার্স্ট অফ অল এই যে সিরিয়ালটা আকারে পড়তেছি, এই সিরিয়ালটাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে কি পড়ছি, প্রথমে পড়ছি ওপেন, ঠিক না, এরপরে কি পড়লাম, ভালভেট, এরপরে কি পড়ছি, টুইস্টেড। আচ্ছা, সো তিনটা সিরিয়ালি পড়ছি। এখন বলো, আমরা যদি একটা ফুলের, মনে করো ধরলাম এটা একটা ফুল, ঠিক আছে। তো এরকম যদি একটা মনে করো ধরো ফুল একটা হলো, আমরা যদি একটা ফুলের বাইরের থেকে ভেতরে ঢোকার চেষ্টা করি তাহলে কি কি পাই।
প্রথমেই কিন্তু পাপড়ি না। আমি এভাবে বিবেচনা করতাম যে ধরলাম আমি যদি বাইরে থেকে একটা ফুলের ভেতরের দিকে ঢুকতে শুরু করি, তাহলে প্রথমে আমরা পাবো উপবৃতি, তারপরে পাবো বৃতি, এরপরে পাবো মেইন জিনিসটা, সেটা কি আমাদের পাপড়ি বা দল। সো আমি ধরতাম এরকম ভাবে যে আমি যদি বাইরে থেকে ভেতর দিকে ঢুকতে চেষ্টা করি, তাহলে প্রথমে পাবো উপবৃতি, এরপরে বৃতি, এরপরে দল। ঠিক আছে, তাহলে এই যে একটা সিরিয়াল পাইছি, উপবৃত্তি, বৃত্তি, দল, আবার আমার এই সেম জিনিসটাই এই সিরিয়ালি জাস্ট বসাই দিব, ওপেন, ভালভেট, টুইস্টেড। তাহলে ওপেনে কি হবে? ওপেনে হচ্ছে আমাদের উপবৃত্তি, এরপর আমাদের কি হবে? বৃত্তি, এবং এরপরে হবে আমাদের দল। দল মানে কি? দল মানে হচ্ছে পাপড়ি। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা জবা, যেহেতু প্রথম তিনটা উদাহরণের মধ্যে জবা আছে, সো জবাকে আমরা এইভাবে মনে রাখবো, আমাদের জন্য ইজি হবে। ওকে, পরে আসি, পরে এগুলো আরো সুন্দর করে আমরা মনে রাখবো। এরপরে আসো আমাদের ইমব্রিকেট। ইমব্রিকেট কি বলছে দেখো, দুই প্রান্তই আবৃত থাকে এবং অপর একটার মধ্যে দুই প্রান্তই অনাবৃত থাকবে। তার মানে একটার দুই প্রান্তই উপরে, আর একটার দুই প্রান্তই নিচে। এই যে সেই, এই যে দেখো, একটার মধ্যে দুই প্রান্তই নিচে আর আমার দুই প্রান্তই উপরে। সো এটা একটা একটা করে থাকবে, এটা হচ্ছে ইমব্রিকেট। সো এইটার আবার উদাহরণটা মজার, যে কৃষ্ণচূড়া এবং কালকাসন্ধ্যা। এটা আমি মনে রাখতাম হচ্ছে ক স্কয়ার দিয়ে। ঠিক আছে, ক স্কয়ার করবো আমরা। ঠিক আছে, ক স্কয়ার কেন বললাম? কতে কৃষ্ণচূড়া, কতে কালকাসন্ধ্যা। এবং কৃষ্ণচূড়ার ক্ষেত্রে এইটার বৈজ্ঞানিক নামটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখো, বৈজ্ঞানিক নামটা থেকেও এমসিকিউ দিতে পারে। ঠিক আছে, ওকে, পরে আসলে দেখো কুইন কানসিয়াল। এটা হচ্ছে দুটি বৃত্তাংশ ভেতরে এবং দুটি বাইরে থাকবে। ওকে, এই দেখো, একটু চিত্র তাকাইলে বুঝবা। এই দেখো, এইটারও বৃত্তাংশ কি হয়? দুইটাই বাইরে। ঠিক আছে, আবার দেখো এইটারও দুইটাই বাইরে, আবার এইটার দুইটাই ভেতরে, এইটারও দুইটাই ভেতরে। ঠিক আছে, সো ওইটার মধ্যে যেমন একটা একটা করে ছিল, মনে রাখবা কুইন ক্যান্সেলের জন্য দুইটা করে, সেম ঘটনায় দুইটা করে। ওকে, এখন এটাকে কিভাবে মনে রাখবো? দেখো, এটাকে মনে রাখতাম হচ্ছে, তোমরা তো ছেলেরা সবচেয়ে বেশি যে খেলাটা মানে দেখো বা পছন্দ করো, ঠিক আছে, ওটা হচ্ছে কি? ক্রিকেট। ঠিক আছে, তো ক্রিকেট বাংলাদেশে অনেক বেশি চলে। তো ক্রিকেটের মধ্যে আমরা জানি কি আছে, দুই ধরনের বল আছে, এক হচ্ছে পেস বল আর এটা কি স্পিন বল। সো সবচেয়ে বেশি গতি থাকে কোন বলটার মধ্যে? সবচেয়ে কুইকলি যায় কোনটা বলো? অবশ্যই পেস বল। ঠিক আছে, যেটা দৌড়ায় এসে দূরে থেকে করা হয়। তো পেস বল যদি মানে কি হয়, অনেক দ্রুত বা কুইক হয়। তো এটাই এবার মনে রাখবো যে কুইক পেস। ঠিক আছে, মনে রাখলাম হচ্ছে কুইক পেস। তো কুইক পেস আমি কি বুঝলাম? দেখো, কুইন কানসিয়ারের উদাহরণ হচ্ছে আমাদের পেস না, এই যে দেখো পেয়ারা এবং সতে হচ্ছে সরিষা। তাহলে কুইক পেস দিয়ে মনে রাখবো পেয়ারা, সরিষা। ঠিক আছে, এরপরে আসলো আমাদের ভেক্সিলারি। ঠিক আছে, ভেক্সিলারি হচ্ছে সবচেয়ে বড় পাপড়ি, তার দুই প্রান্তে দেখো কি হয়েছে, ঢেকে রাখে। একেবারে দেখো ভেক্সিলারির ক্ষেত্রে একটা বড় পাপড়ি আছে, সব ঢাইকা রাখতেছে, এটা হচ্ছে ভেক্সিলারি। আর ভেক্সিলারির উদাহরণটা আমি মনে রাখবো সুন্দর একটা নিউমোনিক দিয়ে, সেটা হচ্ছে দেখো ভেক্সিলারি কি, এটা মনে রাখতাম হচ্ছে মশা দিয়ে। ঠিক আছে, সবচেয়ে বেলা দেখো একটা জিনিস। ঠিক আছে, ধরলাম মশা কি, মশা এমন একটা জিনিস মানে জ্বালায় খাড় খাড় করে দেয়, ঠিক না? মানে কোনো কিছুর সাথে সে মিলে না। ধরলাম এই যে এইটাও কোনো কিছুর সাথে সে মিলে না। মশা, মশা দিয়ে মনে রাখলাম কি, মটর ছুটি আর হচ্ছে সিম, এটা হচ্ছে মশা দিয়ে মনে রাখছি। ওকে, আমাদের মোটামুটি ওটা বুঝছি, এস্টিমেশন শেষ। এবার আসি দেখো অ্যান্ড্রিসিয়াম, খুব গুরুত্বপূর্ণ একটা স্তবক। চারটা স্তবক পড়তেছি কিন্তু এখনো মনে আছে, আবার মেইন রুট থেকে সরে যাও না। অ্যান্ড্রিসিয়াম, এটা হচ্ছে পুংস্তবক। এখন আরেকটা হচ্ছে গাইনিসিয়াম, এটা স্ত্রী স্তবক। এখন গাইনি শব্দটাই মেয়েদের সাথে জড়িত, সো এইটা মনে থাকে। আবার অ্যান্ড্রিউ, এই যে অ্যান্ড্রিসিয়াম মনে রাখতে পারো অ্যান্ড্রিউ থেকে। আমরা জানি অ্যান্ড্রিউ একটা ছেলের নাম, ঠিক না? অ্যান্ড্রিউ, অ্যান্ড্রিউ কি, আমি এবার মনে রাখতাম আর কি, অ্যান্ড্রিসিয়াম এটা কি, ছেলেদের নাম। আচ্ছা দেখো, পুংস্তবক এটা কি হয়, দলমণ্ডলের ভেতরে অবস্থিত ফুলের তৃতীয় স্তবক। ভালো করে খেয়াল রাখো,
তৃতীয় স্তবক কিন্তু তারাই উল্লেখ করে দিয়েছে, ঠিক না? সত্যি এটা আমি ওরকম সিরিয়ালটাও খেয়াল রাখবো। তৃতীয় স্তবক হচ্ছে অ্যান্ড্রোস্টিয়াম বা পুংস্তবক, এদিকে বলা হয় স্টেমেন বলা হয়। এখন আমি তোমাকে বলছি যে আমরা প্রত্যেকটার যে সদস্য আছে এটাকে আমরা একটা সুন্দর করে সিস্টেম দিয়ে মনে রাখবো। ওকে, একটা জিনিস খেয়াল করো, অ্যান্ড্রোসিয়াম এটাকে অটোমেটিক মনে রাখা যায়, কারণ দেখো এটা নামের মধ্যেই ম্যান আছে। ম্যান মানে কি? ছেলেদের ম্যান বলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টেমেন, স্টেমেন হচ্ছে অ্যান্ড্রোসিয়ামের প্রতিটি সদস্যকে বলা হয়। পরে দেখো পুংকেশরের দণ্ডকে বলা হয় দেখো ফিলামেন্ট। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, যে পুংদণ্ড হচ্ছে ফিলামেন্ট বলা হয়, মানে মেইন নামগুলো খেয়াল রাখবা। স্ফীত অংশকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী। এরপরে দেখো আমাদের পরাগধানীর ভেতরে থাকে হচ্ছে পোলেন গ্রেন বা পরাগরেণু, যেটা হচ্ছে আমাদের মূল নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করে। এই নিষেক ক্রিয়াটা খুবই সুন্দর, যেটা আমরা উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারে খুব সুন্দর করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো দেখো 6টি পুংকেশরের মাঝে যদি 4টি লম্বা এবং 2টা খাটো থাকে তাকে বলা হয় টেট্রাডিনামাস, ঠিক আছে? তাহলে দেখো যদি কোনোটা ফুলের মধ্যে 6টা পুংকেশর পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এর মধ্যে 4টা কি থাকে? লম্বা, সেটাকে টেট্রাডিনামাস বলে। আবার একটা বিষয় খেয়াল করে দেখো, যদি 2টা লম্বা থাকে তাকে বলা হয় ডাইডিনামাস। তোমরা কি একটা বিষয় খেয়াল করছো যে এইটার যে নামকরণটা হইতেছে এটা কিন্তু জাস্ট লম্বাটার উপর ভিত্তি করে হইতেছে। দেখো যে এটার মধ্যে 4টা লম্বা ছিল, নাম হয়েছে টেট্রা, টেট্রা মানে 4। আবার এখানে 2টা লম্বা ছিল, নাম হয়েছে ডাই। এখানে কিন্তু খাটোটা কোনো প্রভাব রাখতেছে না, ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য খেয়াল রাখবা যে 6টা পুংকেশরের মধ্যে কোনটা কি হইলে তার নামকরণটা কি হয়। ওকে, এরপর আসো দেখো আমাদের বিভিন্ন পরাগধানীর প্রকার আছে। পরাগধানী অ্যান্থার বা পরাগধানী বিভিন্ন প্রকার। পাদলগ্ন পরাগধানী কি হয়? পাদদেশ পুংদণ্ডে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। পরাগধানী যে নিচের অংশটা আছে সেটা একেবারে খুব ভালোভাবে যুক্ত থাকে। এরপরে দেখো পৃষ্ঠলগ্ন, অর্থাৎ পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে পুংদণ্ড দৃঢ়ভাবে যুক্ত থাকবে। এগুলো লেস ইম্পর্টেন্ট কথা, বেশি একটা আসে না, জাস্ট একবার দেখে রাখো। পরাগধানী সমগ্র পৃষ্ঠদেশ বরাবর পুংদণ্ড দৃঢ়ভাবে থাকলে সেটাকে পার্শ্বলগ্ন বলা হয়। সো এইগুলো এমনি আসে না। মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা হচ্ছে এই সর্বমুখ, অনেক 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 ইম্পর্টেন্ট, মানে মানে কিছু না আসলেও এটা আসে, এমন একটা বিষয় এটা। ওকে দেখি তাহলে এটা কি হবে, দেখো কি কি আছে। পুংদণ্ডকে সরু অগ্রভাগে পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে যদি একটি সূক্ষ্ম বিন্দুতে এমন ভাবে সংযুক্ত থাকে পরাগধানীর মৃদু বাতাসে এদিক ওদিক দুলতে পারে, তখন সেটাকে কি বলে? সর্বমুখ বা ভার্সেটাইল বলা হয়। তো এমন একটা জায়গাতে থাকবে যাতে সে মুভ করতে পারে। খুব সহজ একটা কথা, যে পুংদণ্ডের সরু অগ্রভাগে পরাগধানীর পৃষ্ঠদেশ এমন ভাবে লাগানো থাকবে যাতে সে মুভ করতে পারে। কিভাবে? বাতাসে, দেখো বাতাসে দুলতে পারে। এবং বাতাসে দুলতে আমরা সবচেয়ে বেশি যে মানে যে বিভিন্ন ধান মানে ক্ষেত যে থাকে যেখানে চাষ করা হয় আমরা দেখি ধান গাছ, ঠিক না? ধান সবচেয়ে বেশি এরকম বাতাসে দুলতে দেখা যায়। কিন্তু এটাকে আমি অন্যভাবে মনে রাখতাম। দেখো কেউ মাংস খাইতে পছন্দ করে, কেউ মাছ খাইতে পছন্দ করে, এক একজনের একটা ভ্যারাইটি আছে খাওয়া দাওয়ার চয়েসের মধ্যে। কিন্তু যে যাই তরকারি পছন্দ করুক না কেন, একটা জিনিস তার খাইতেই হয়, সেটা হচ্ছে কি? ভাত। মানে ভাত দিয়েই তো তুমি মাংস খাও, মানে বা আমিষ খাও নিরামিষ খাও যেটাই খাও, ভাত দিয়ে মিশেই তো খাও নাকি? তার মানে ভাত এমন একটা জিনিস যেটা সবার মুখেই যায়। তার মানে কি সবার মুখে যে জিনিস যায় সেটার নাম কি? সর্বমুখ, ঠিক আছে? মনে করো এটা আমরা এবার মনে রাখলাম যে সবার মুখে যে জিনিস যায় সেটাই হচ্ছে সর্বমুখ। সেটা কি যায়? এটা হচ্ছে ভাত বা ধান। ওকে, পারবো? ওকে, এরপর দেখো রেখাকার সরু লম্বা পরাগধানী। ওকে, একবার করে জাস্ট রিডিং দিব আমরা, এগুলো এত ইম্পর্টেন্ট না। আবার দেখো সেম এখানে হচ্ছে বৃক্কাকার, এটা আবার ইম্পর্টেন্ট। দুইটা জিনিস আছে এখান থেকে মনে রাখবা, সর্বমুখ এবং বৃক্কাকারটা। বৃক্কাকারের উদাহরণ দেওয়া আছে, দেখো জবা, ঠিক আছে? জবা কি? বৃক্কাকারের উদাহরণ, এটা খেয়াল রাখবো। ওকে, এরপর আসলে দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্তবক, সেটা হচ্ছে গাইনিসিয়াম বা স্ত্রী স্তবক। দেখো ফুলের সবচেয়ে ভেতরের স্তবক হচ্ছে চতুর্থ স্তবক বা গাইনিসিয়াম। এখন এই স্তবকের প্রতি সদস্যকে কি বলা হয়? কার্পেল বলা হয়। দেখো আবার একটা ব্যতিক্রমী নাম, ওটার মধ্যে যেমন স্টেমেন ছিল অ্যান্ড্রোসিয়ামের মধ্যে, ম্যান থেকে আমি বুঝতে পারছি এটা ছেলেদের, বাট এই কার্পেল এটা কি দেখে বুঝবো? আচ্ছা সমস্যা নাই, আমি মিলাই দিচ্ছি। কার্পেলের গোড়ায় কি থাকে? স্ফীত অংশকে বলা হয় হচ্ছে আমাদের ওভারি, ঠিক আছে? এই ওভারি অনেক ইম্পর্টেন্ট, এবং ওভারি বা গর্ভাশয় এগুলো কার থাকে? অবশ্যই স্ত্রীদের থাকে। তারপর দেখো মাঝের অংশ সরু অংশ হলে সেটাকে বলা হয় স্টাইল।
তারপর বা গর্ভদণ্ড বলা হয়, তাহলে সবগুলো ইংলিশ নামগুলো খেয়াল রাখবো। মাথাটি হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড বলা হয়। গর্ভাশয়ের অন্য সব স্তবকের উপরে থাকলে তাকে বলা হয় অধিগর্ভ। ভালো মতো কথাটা খেয়াল করো, গর্ভাশয় অন্য সব জিনিসের উপরে থাকলে, মানে সবচেয়ে উপরে যদি থাকে সেটা কি, সেটাকে আমরা কি বলতেছি বলো, অধিগর্ভ। অধি মানে হচ্ছে উপরে, আর অধ মানে হচ্ছে নিচে। এই কথাটা ভালো করে খেয়াল রাখো, কারণ সামনে একটা জিনিস পড়ার ক্ষেত্রে এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে এবং বুঝতে হবে বিষয়টা। কারণ একটু পরে বলবো গর্ভ শীর্ষ, গর্ভপাত, গর্ভকটি, এটা পড়ার ক্ষেত্রে এটা বুঝতে হবে। গর্ভ, আমরা যখন গর্ভাশয়কে কনস্ট্যান্ট ধরতেছি, গর্ভাশয়টা কি উপরে, তার মানে কি সেটা অধিগর্ভ। এবং গর্ভাশয়টা সবকিছুর নিচে, আমরা জানি ফুলের অনেকগুলা স্তবক, অনেক কিছু হাবিজাবি আছে। এখন গর্ভাশয়ের অবস্থানটা কোথায় হবে সেটার উপর আমরা ক্লাসিফাই করতেছি, ভালো করে খেয়াল করো। যদি গর্ভাশয়টা উপরে থাকতেছে সবকিছুর, সেটা কি অধিগর্ভ, যদি নিচে থাকে সেটা অধগর্ভ। ঠিক আছে, ওকে, আমরা দেখব। এখন দেখো কি বলছি, ওই যে স্ত্রীর জন্য প্রতি সদস্যকে আমরা কি নাম বলছি বলো, আমরা ওই যে কার্পেল বলছি। ওকে, এখানে আরেকটা জিনিস শেষ করে আমরা ওইটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো পেরিয়েন্থ বা পুষ্পপুট, এই জিনিসটা অনেক ক্ষেত্রে চোখের আড়াল হয়ে যায়, ভালো করে খেয়াল করো। আমরা একটু আগে বৃতি পরে আসছি না, বৃতি এবং দল, দল মানে কি পাপড়ি, বৃতি আর দল যদি এমন একটা সিচুয়েশনে থাকে, এরকম ভাবে থাকে যে তাকে আমি আলাদা করতে পারছি না, দুইটা দেখতে সেম মনে হইতেছে, তখনই এটাকে বলা হয় হচ্ছে পেরিয়ান বা পুষ্পপুট। দেখো এই কথাটা খেয়াল রেখো, তাহলে বৃতি আর দল তারা যদি সেম হয়ে যায়, তাকে আমি আলাদা করতে পারছি না, কি হবে, আকৃতি ও বর্ণে, কালারও সেম, আকৃতিও সেম, শেপটাও সেম। ঠিক আছে, সো আমি এটা আলাদা করতে পারছি, সেটাকে কি বলি, পুষ্পপুট বা পেরিয়ান্থ বলি। এবং এইটার জন্য আলাদা একটা সদস্য আছে, এটাকে বলা হয় ট্যাপাল। এখন বলতে পারো যে ভাইয়া কি ট্যাপাল স্যাপাল কার্পাল কি পড়াইলেন, সবই তো উল্টাপাল্টা লাগতেছে। সো আসো এটাকে একটু মিলাই দিই। কিন্তু ফার্স্ট অফ অল এটাকে একটু খেয়াল রাখো যে আমাদের যে কোনটার যে বৈজ্ঞানিক নামটা কি আসছে, বৈজ্ঞানিক নাম বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের ক্ষেত্রে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, আমরা যে বৃত্তিকে বলতেছি ক্যালিক্স, করলাকে বলতেছি দলমণ্ডল। এটা তো ভাই একটু হইলেও তোমাকে শিখতে হবে, না হলে তুমি বাকিগুলো তো মেলাতে পারবে না। অ্যান্ড্রোসিয়াম গাইনেসিয়াম মনে থাকবে ছেলে মেয়েটা, কিন্তু এই যে ক্যালিক্স যে বৃত্তি এবং করলা যে দল বা পাপড়ি, এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে আসো এটাকে আমরা একটু মিলাই, কিভাবে মনে রাখা যায়। তো মনে করো শেফালি নামের একটা মেয়ে, ঠিক আছে, সে কি করলো, খুব রাগান্বিত হইয়া তার বান্ধবীকে পাশে আনতে চাইলো, হ্যাঁ, বা মানে বাসায় আনতে চাইলো, বাট তার মা দিতেছে না বা অন্য কেউ দিচ্ছে না। তখন সে কি করবে, রাগ হইয়া সে মানে তার একটা মারার একটা মানে যে আনতে দিচ্ছেন না, ঠিক আছে, ধরলাম অন্য একটা ফ্রেন্ড আনতে দিচ্ছে না, তো তাকে উগ্রত হইয়া মারতে চাইলো। মারতে চাইলে কি, হাতের কাছে কিছুই পাইলো না, পাইলো হচ্ছে মনে করো করলা, করলা দিয়ে ম্যাচ শুরু করলো। এখন কেন বললাম দেখো, একটা লাইন এইভাবে মনে রাখবো, জাস্ট লাইনটা মনে রাখতে পারো, ঘটনা মনে রাখলো। দেখো ধরলাম কালকে আমাদের যে শেফালি আছে, ঠিক আছে, কালকে শেফালি করলা পেটালো গৌণ পার্পল আনতে। জাস্ট একটা লাইন আমাদের পড়াটাকে একটু সহজ করার জন্য, একটা লাইন মনে রাখলে যে কতটা লাইফ সেভিং হবে তোমাদের জন্য, এটা তোমরা পরীক্ষার হলে বুঝতে পারবে এমসিকিউ আনসার করার সময়। তাহলে দেখো কালকে স্যাপালি, তাহলে কি কালকে থেকে মনে রাখবো হচ্ছে আমরা ক্যালিক্স, স্যাফালি থেকে মনে রাখবো হলো স্যাপাল। দেখো আমাদের দিকটাকে আমরা পড়ে আসছি, মনে আছে, এই যে দেখো ক্যালিক্স কি আমাদের স্যাপাল ছিল, ঠিক না, এই স্যাপাল দেখো, এই যে স্যাপাল, এটাকে আমরা এখন পারবো, ওকে পারবো ইনশাল্লাহ। দেখো এরপরে হচ্ছে এখানে আসো, তাহলে কালকে থেকে ক্যালিক্স হচ্ছে স্যাপালি বা স্যাফালি বা স্যাপালি, করলা, করলা কি পেটালো, মানে করলা হচ্ছে পেটাল, তাহলে করলাটা সদস্য নাম হচ্ছে পেটাল, গৌণ কার্পাল আনতে, মানে গাইনিসিয়াম হচ্ছে কার্পাল বা কার্পেল। আর অ্যান্ড্রেসিয়ামেরটা আগেই বলছিলাম স্টে ম্যান, মানে এমনিতেই পুরুষ বোঝাইতেছে। ওকে, পরে আসি, এখন তো পারবো। আর
এই যে আরেকজন যে মহাশয় আছে, কে, তার নাম কি বলো? এই যে আমাদের পেরিয়েন্ট। পেরিয়েন্টটা কিন্তু এখন আর ভুল হবে না, কারণ আমি অলরেডি ট্যাপাল প্যাটাল সবকিছু আলাদা করে ফেলছি। আচ্ছা, এরপরে আসো, এখন হচ্ছে লিঙ্গ ভেদে বিভিন্নভাবে আমি আলাদা করতে পারি। এখন কথা হচ্ছে দেখো, একটা ফুলের মধ্যে যদি অ্যান্ড্রেসিয়াম গাইনিসিয়াম মানে পুংস্তবক স্ত্রী স্তবক সবই আছে, তখন কি সে দুইটা লিঙ্গকে রিপ্রেজেন্ট করতেছে, তখন সে কি হয়ে যায়? উভলিঙ্গ ফুল। এখন একটা কথা তোমাদেরকে আমি আগে ক্লাসগুলোতে বলছিলাম, যারা করছো জানো, যে যত পজিটিভ কথা আছে সবই হচ্ছে কার জন্য? জবার জন্য। পজিটিভ মানে কি, দেখো দুইটা স্তবকই আছে, এটা ফুলের জন্য পজিটিভ, কারণ সে সবগুলোই ধারণ করতেছে। সবই দেখো জবা। আমাদের এইখানেও সেম, সে যে আদর্শ মানে কি সবকিছুই মানে দুইটাই তার মধ্যে আছে, সো এটা হচ্ছে জবা। আবার দেখো, তাহলে আবার যত ঝামেলা যত জিনিস দেখো সেই জায়গায় দিবে এবার লাউ কুমড়ারে, তাহলে দেখো এক লিঙ্গ মানে কি, তার একটা আছে আরেকটা নাই, তাহলে এটা কি এক লিঙ্গ হচ্ছে লাউ। লাউ কুমড়া দেখবো সব জায়গায় ব্যতিক্রম হিসেবে আছে। তারপর দেখো পুং পুষ্প মানে কি, যার মধ্যে পুংস্তবক থাকবে, শুধু স্ত্রী স্তবক থাকবে না, সহজ কথা। স্ত্রী পুষ্প কি, যেটার মধ্যে শুধুমাত্র একটা থাকবে, স্ত্রীটা থাকবে, পুরুষটা থাকবে না। ক্লিপ, এটা হচ্ছে দেখা যাচ্ছে কোনোটাই থাকে না। ক্লিপ মানে কি, কিছুই থাকে না, সেটা হচ্ছে এটা। এখন এটা কারা? এরা হচ্ছে বাগানের সৌন্দর্যবর্ধক ফুল, ঠিক আছে? তো এরা খেয়াল রাখো। এরপরে হচ্ছে দেখো সম্পূর্ণ ফুল কারা, অসম্পূর্ণ ফুল কারা। আমি তোমাকে আগেই বলছি যে একটা সম্পূর্ণ ফুলে কি হয়, সবগুলা জিনিস থাকে, চারটা স্তবকই থাকবে। এবং সেম যত পজিটিভ কথা আছে, সম্পূর্ণ এটা একটা পজিটিভ কথা। সো এটাও কার জন্য দেখো, সেই আমাদের জবা। এই জন্যই যেহেতু সব কথা পজিটিভ, জবার জন্য, এই জন্যই বলা হয়েছে গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। যাই হোক, অন্য টপিকে চলে গেছিলাম। দেখো তাহলে কি আছে, সমাঙ্গ পুষ্প। এরা কারা? যে পুষ্পে প্রতিটি স্তবকের অংশগুলো পরস্পর সম আকার এবং সম আকৃতি বিশিষ্ট। তাহলে সম আকৃতি এবং সম আকার বিশিষ্ট, ভালো করে খেয়াল রাখবো। এটাও কার পজিটিভ কথা, সবগুলা সমান আছে, ঠিকঠাক আছে। এটাও কার জন্য? দেখো জবা। তাহলে দেখো কত কিছু আমরা পাচ্ছি, উভলিঙ্গ, সম্পূর্ণ, সমাঙ্গ, সবকিছুর উদাহরণ হচ্ছে জবা। সো এভাবে একটু ভালো করে পড়লে সহজ, ঠিক আছে না? দেখো আবার অসমাঙ্গ মানে আকৃতি সমান হবে না, সেটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি খেয়াল রাখবো যে আকৃতি সমান হয় না। দেখো এখন একটা আরেকটা মজার জিনিস দেখো, দেখো বহু প্রতি সমপুষ্প আর এটা হচ্ছে এক প্রতি সমপুষ্প। এটা উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট আসে, ঠিক আছে? তাহলে এক প্রতি সমপুষ্প দেখো কারা, যারা হচ্ছে আগে বহুটা দেখে এসে দেখো তো, যে পুষ্প খারাপভাবে কেন্দ্র বরাবর কাটলে একবারে অধিক সংখ্যক সমান অংশে ভাগ করা যায়। আর দেখো এদেরকে খারাপভাবে কেন্দ্র বরাবর কাটলে মাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায়। বুঝছো? জাস্ট আমি মনে করি কাটলাম, দুটো সমান অংশে পাই গেলাম, আর একবারই পাইলাম। কিন্তু যদি মনে করি আপেল বা মানে এমন একটা কিছু মানে সিমেট্রিক্যাল, যেমন আমি সবভাবে কাটতেছি, যেভাবেই কাটি সেভাবেই আমি সব সমান অংশ পাইতেছি, সেটা হচ্ছে বহু প্রতিসম। আর একবারই যদি পাই তাহলে এক প্রতিসম। ওকে, এরকম এটাই বলা হয়েছে। এটা হচ্ছে বেসিক কথা, কিন্তু আমাদের তো বেসিক এখানে তেমনটা আসে না, আসেই হচ্ছে উদাহরণটা। দেখো উদাহরণটা খেয়াল করো, বহু প্রতিসম ক্ষেত্রে কি আছে, সরিষা, জবা। আর এক প্রতিসম ক্ষেত্রে দেখো আছে শিম, অপরাজিতা। এইটা সবচেয়ে মজা করে পড়ানো যায়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ছেলের আনসার দাও যে কি হবে। মনে করো তুমি একটা বিয়ে করছো, তোমার বউয়ের প্রতি ভালোবাসা অনেক। এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে তুমি যদি অনেকগুলা বিয়ে করো, তাহলে কি সবার সাথে ভালোবাসা সমান থাকবে, নাকি ভালোবাসা স্প্লিট হয়ে যাবে? তো যারা খুব হাইসা হাইসা কনফিডেন্সের সাথে আনসার দিচ্ছ যে ভাই বউ চারটা থাকুক, তার জন্যই সমান ভালোবাসা দিব, ঠিক আছে, এরকম একটা থাকে না? যাই হোক, কিন্তু আলটিমেটলি এটা হয় না। কি হয়ে যায়, আমাদের সময় সবকিছু তো একটা লিমিটেশনস আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের সব ক্ষেত্রে কি হবে, স্প্লিট হয়ে যায়, ঠিক আছে? তো কি হবে, চার বউয়ের উপর ভালোবাসা স্প্লিট হয়ে যাবে। এটা শুধু এমনিই মজা করে বললাম, বাট নর্মালি তুমি যখন এটা পিতামাতার ক্ষেত্রে হয়ে যেতে পারে যে চারটা তার মানে আগে দিনে তোমার সন্তান থাকতো, সো সেক্ষেত্রে 5টা বা 10জন সন্তান আছে, তো সবাইকে তো সেম সবাই সময় দেওয়া হয়ে উঠতো না, ঠিক আছে? অনেক সবাই এক একজন এক জায়গায় থাকে, সো বাবা মারা সমান সময় দিতে পারতেন না, ঠিক আছে? তো এরকম কি হয়, আমরা যে কোনো ক্ষেত্রেই যখন একাধিক জিনিস থাকে তখন কি হয়ে যায়, গুরুত্ব, ভালোবাসা, প্রয়োজন, বিভিন্ন কিছু স্প্লিট হয়ে যায়, মানে ভাগ হয়ে যায়, ঠিক না? তো যদি সেটা একটা থাকতো
তাহলে সব ভালোবাসা সব গুরুত্ব একজনই পাইতো। ঠিক আছে, এটাই তো কমন সেন্স বলে, বাকিটা অন্য লজিক অন্যভাবে। কমন সেন্সে কি বলে, তাই তো বলে যে যদি একটা থাকে সেটার প্রতি আমার গুরুত্ব সবচেয়ে বেশি বেশি থাকে। তাহলে আমি বললাম কি, যদি আমার একটা থাকতো, একটা বউ না সরি, একের একটা থাকতো, তাহলে সেটার প্রতি কি হয়, আমার ভালোবাসা অনেক বেশি। ভালোবাসা কেমন, সীমাহীন, মানে কি অসীম। তাহলে কি বলে রাখতে পারি, একের প্রতি কি হবে, ধরলাম ভালোবাসাই, ঠিক আছে, ভালোবাসা অসীম, একের প্রতি ভালোবাসা অসীম। কেন বললাম, দেখো, একের প্রতি মানে হচ্ছে এক প্রতি সম, ঠিক আছে, এবং অসীম, অতে হচ্ছে অপরাজিতা, সিমতে হচ্ছে সিম। তাহলে কি একের প্রতি ভালোবাসা অসীম, মানে কি এটা থেকে আমরা সিম অপরাজিতা মনে রাখলাম। আর বহু প্রতিসম হচ্ছে আমাদের সেই সরিষা জবা। বহু প্রতিসম বেশি আছে, বেশি ভাগে তুমি ভাগ করতে পারো, এটা একটা পজিটিভ কথা। এটার মধ্যে দেখো আমাদের জবা কিন্তু ঢুকে পড়ছে, জবা আমাদের সব পজিটিভ কথার মধ্যে সে ঢুকে পড়ে আয়সা। আচ্ছা, আর অপ্রতিসম দেখো কলাবতী, ঠিক আছে, এটাও একটু মনে রেখো যে তাকে কোনোভাবেই তুমি ভাগ করতে পারতেছো না। ওকে, নেক্সট দেখি কি আছে আমাদের। এগুলো সহজ কথা, সবৃন্তক অবৃন্তক। বৃন্ত মানে কি বোটা, তাহলে যাদের বোটা থাকবে সেগুলো সবৃন্তক, যা থাকবে না সেটা কি হবে, অবৃন্তক। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটার ইংলিশ নামটা লাগে স্যাসাইল, যাদের বোটা থাকে না তাদের কি বলা হয়, স্যাসাইল বলা হয়, খেয়াল রাখবো। পরে দেখো ত্রংশক, এই যে চতুর্থংশক, পঞ্চ, এটা ঠিক আছে। সো এটা কি, যে কয়টা স্তবকে দেখো কয় ভাবে তুমি কয়ের সঙ্গে গুণিতকে নিচ্ছ। ত্র থাকলে তিন, চতুর্থ থাকলে চার, পাঁচ থাকলে পাঁচ, এটা তোমরা জানো, এগুলো আসলে সময় নষ্ট করে কিছু নাই। এরপর আসো দেখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, একটু আগে বলছি যে অধিগর্ভ অধগর্ভ, বলছিলাম না, অধিগর্ভ মানে কি, অধি মানে উপরে, অধম, অধম, অধম মানে কি খারাপ, মানে অধই মানে নিচে, আমি মনে রাখতাম অধ মানে অধম, অধম মানে খারাপ, খারাপ মানে নিচ। তার মানে অধগর্ভ হচ্ছে গর্ভ, গর্ভাশয়টা নিচে থাকবে, কার নিচে, সবকিছুর, ফুলের সবকিছু নিচে থাকবে। আর অধি মানে কি অনেক, অধিক মানে বেশি, বেশি মানে ভালো, ভালো মানে উপরে। সো উপরে থাকবে। এটা কেন বারবার ভাইয়া বলতেছি, দেখো এখানে এই জিনিসটা চলে আসবে। এখানে আরেকটা ক্লাসিফাই করছি আমরা, দেখো গর্ভপাদ পুষ্প। এখন গর্ভপাদ পুষ্প ভালো করে খেয়াল করো, এখানে একটা প্যাচে লাগার জিনিস আছে। গর্ভপাদ, আবার পরে কেসে গর্ভকটি, গর্ভকটি পরে আসতেছে, পরে দেখো গর্ভ শীর্ষ, দুইটার মাঝখানের অবস্থা হচ্ছে গর্ভকটি, ঠিক আছে। সো এই দুইটা বুঝলে বাকিটা বুঝবা। তাহলে গর্ভকটি মানে কি, গর্ভকটি সরি, গর্ভ শীর্ষ এবং গর্ভপাত। এখন মজার বিষয় হচ্ছে আমাদের গর্ভপাত কথাটা দেখে মনে হচ্ছে যে গর্ভ থেকে গর্ভাশয়, পাদ মানে হচ্ছে, পাদ মানে হচ্ছে নিচে, তাহলে নিচে, ওকে, মনে হচ্ছে গর্ভাশয়টা নিচে, সুন্দর। আবার গর্ভ শীর্ষ মানে হচ্ছে গর্ভাশয়টা শীর্ষে বা উপরে, কিন্তু জিনিসটা টোটালি উল্টা। দেখো গর্ভপাদ যেটা, এটা মানে হচ্ছে গর্ভাশয় সবকিছুর উপরে, ঠিক আছে, আর সব কি বাকি সব গর্ভাশয়ের নিচে, ভালো করে খেয়াল করো। মানে কি গর্ভপাদের ক্ষেত্রে গর্ভাশয় কোথায় হবে, গর্ভাশয় হবে সবকিছুর উপরে। তাহলে গর্ভপাত দ্বারা মেনলি বুঝাইতেছে গর্ভাশয়ের নিচে সবকিছু থাকবে, গর্ভাশয় উপরে থাকবে। সো এটা এইভাবে খেয়াল রাখবা যে গর্ভপাত দ্বারা, গর্ভ দ্বারা আমি গর্ভাশয় বুঝতেছি না, মানে গর্ভাশয় বাদে যা যা আছে এগুলাকে বুঝতেছি। তাহলে এটা যদি গর্ভাশয় সবকিছুর উপরে থাকে সেটা কি বলতো, সেটা হচ্ছে অধিগর্ভ, অধি। দেখো তাই হয়েছে, একটু ভালো করে খেয়াল করো, যদি দেখো যে গর্ভাশয়টা, আমাদের গর্ভাশয় সর্বোচ্চ স্থানে অবস্থান করে এবং এটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। খেয়াল করছো, এই জায়গাটাই বারবার ভুল হয় এবং খেয়াল থাকে না। তাহলে এইটা যেভাবে তোমার ভাল লাগে মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো যে নর্মালি এখানে গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ হচ্ছে নর্মালের উল্টা। তাহলে অধিগর্ভ যদি সবচেয়ে উপরে গর্ভাশয় হয়, তাহলে গর্ভপাত, পাত কত নিচে, তার মানে অধিগর্ভ হচ্ছে গর্ভপাত, এভাবে মনে রাখতে পারো। অথবা গর্ভ মানে হচ্ছে, গর্ভপাদের গর্ভ মানে মানে হচ্ছে যে গর্ভাশয় বাদে সবকিছু, তাহলে গর্ভপাত, গর্ভ যদি গর্ভাশয় বাদে সবকিছু হয় এবং পাদ মানে যদি নিচে হয়, তাহলে গর্ভপাদ মানে হচ্ছে যে গর্ভাশয়ের নিচে সবকিছু থাকবে। বারবার কেন বলতেছি, এটা তোমরা আসলেই ভুল করবা, এই কারণে বলতেছি। ওকে, তারপর আসি এটার উদাহরণ কি, দেখো উদাহরণগুলোই বেশি আসে। সো উদাহরণটা হচ্ছে আমাদের এই যে
সরিষা বা ধান, এটাকে আমরা সবগুলো একসাথে আমরা মনে রাখতাম ধাসজ। এটা অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিয়ে মনে রাখে, ধাসজ, এটা মনেও থাকে। ঠিক আছে, ধাসজ কি আমাদের ধান, সরিষা, জবা। ওকে, পরে আসো দেখো গর্ভশীর্ষটাকে বলে আসি। দেখো গর্ভশীর্ষ হচ্ছে, দেখা মনে হইতেছে গর্ভাশয়ের উপরে, বা আসলে গর্ভাশয় নিচে, মানে কি অধগর্ভ। এই যে দেখো, এটা হচ্ছে অধগর্ভ, মানে গর্ভাশয় নিচে আছে। ওকে, ভালো কথা। এদের উদাহরণটা কি? দেখো কুমড়া, পেয়ারা। দেখো তোমার যখন কোনো কিছু দেখা মনে করো ভালো মনে হইতেছে, বাট আলটিমেটলি সে খারাপ, তখন তাহলে তুমি কি বলবো? তার আসলে কপালটাই খারাপ না, যে দেখা মনে হইতেছে ভালো, আমি মনেও করতেছি ভালো, কিন্তু আসলে বের হইলো খারাপ। ঠিক আছে, তাহলে তাকে বলবো কি অভাগা, বা অভাগাকে আরেকটা কথা বলা হয় কুপেয়া। ঠিক আছে, সো দেখো গর্ভ শিশুর ক্ষেত্রে মনে হইতেছে গর্ভাশয়ের উপরে, কিন্তু আসলে তো গর্ভাশয়ের উপরে না, তার মানে কপালটা খারাপ না। সো এটাকে আমরা বলতেছি কপাল খারাপ বা কুপেয়া। ঠিক আছে, কুপেয়া কেন বললাম? দেখো এটা থেকে আমরা মনে রাখবো হচ্ছে আমাদের সুন্দর কুমড়া, পেয়ারা। ওকে, আচ্ছা, এরপরে আসি দেখো আমাদের গর্ভকটি পুষ্প। পুষ্পাক্ষ অবতল বা পেয়ালা আকৃতির হয় এবং গর্ভাশয়ের কেন্দ্রস্থলে অবস্থান করে। ভালো কথা। দেখো আমি ওকে বলছি, একটা উপরে থাকে একটা নিচে থাকে এবং মাঝামাঝি অবস্থান। দেখো মাঝামাঝি অবস্থান বলতে কি? দেখো কেন্দ্রস্থলের কথা বলা আছে, ঠিক না? কেন্দ্রস্থলে অবস্থান করতেছে। পরে দেখো পুষ্পের 3টি স্তবকই এখানে গর্ভাশয়কে ঘিরে ক্রমান্বয়ে পেয়ালার কিনারা সজ্জিত থাকে। ওকে, তার মানে দেখো মাঝখানে থাকবে, এরপরে চারোদিকে বাকি স্তবকগুলো সজ্জিত থাকে, তার মানে সে মাঝখানে আছে গর্ভাশয়টা। এটা হচ্ছে, এটাকেও দেখো মনে করতাম তাহলে গোলাপ। ওকে, সো এটাকে তুমি অনেকভাবে মনে রাখতে পারো। তুমি এবার এটা আমি মনে রাখতাম শি গো। ঠিক আছে, শি, সে চলে গেছে। ওকে, শিম, গোলাপ। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আজকের এই পর্যন্ত। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো, এবং একটু বড় জায়গাগুলো ছিল জন্য একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, আস্তে আস্তে বলার চেষ্টা করছি। তোমরা যদি কোনো জায়গা না বুঝে থাকো, সেই জায়গাটাকে আবার রিওয়াইন্ড করে দেখতে পারো, আশা করি বুঝবা। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাও। সো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে তোমাদের ক্লাসটা। সো সবাই ভালো থাকবে এবং আমাদেরকে ফিডব্যাক জানাও। আসসালামু আলাইকুম।